সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নীতি সুদ হার কমিয়েছে। আগে 10% ছিল, এটা এখন 9.5% করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে ঋণের যে খরচ, সেই খরচটা আসলে কমিয়ে আনা। তার মানে হচ্ছে এখন ঋণের যে সুদ হার আছে সেটা প্রায় গড়ে 12%-এর উপরে। সেটাকে কমিয়ে আনার জন্য যে মূল যে সুদ হার কমিয়ে 10% থেকে কমিয়ে 9.5% করা হয়েছে। এর ফলে অর্থনীতিতে এক ধরনের চাঞ্চল্য ফিরে আসবে। ঋণের খরচ কমায় ব্যবসায়ীরা আগের চেয়ে বেশি ঋণ নেবেন। সেই ঋণ নিয়ে তারা উৎপাদনমুখী কাজে ঋণের টাকা খরচ করবেন এবং তাতে করে অর্থনীতিতে এক ধরনের ভাইব্রেশন তৈরি হবে। কিন্তু আসলেই কি সেটা হবে কিনা এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন আমাদের মূল্যস্ফীতি প্রায় 9%-এর উপরে, এবং যেটা মে মাসে প্রায় 9.5% হয়ে গিয়েছিল। তো এখন যে পরিস্থিতি হয়েছে, এই যে ভারী বর্ষণ হলো এই জুলাই মাসেই, এবং এর ফলে বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে। তো তার ফলে দেখা যাবে যে মূল্যস্ফীতি আরো এক ধাপ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। তো সেই সময় যদি আবার এই সুদের হার কমানো হয়, তাহলে তো ক্ষেত্রে মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন এই মুদ্রা প্রবাহজনিত কারণে। এর আগেও কিন্তু বাংলাদেশে এক সময় যে ঋণের সুদ হার কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল, আপনাদের মনে আছে কিনা, ঋণ এবং আমানতের সুদ হার 9/6 এটা বেঁধে দেওয়া হয়েছিল। তো তারপরেও যে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি বা অর্থনীতির যে চাঞ্চল্য সেটা যে খুব বেশি পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। বরং দেখা গেছে যে খুব সস্তায় ঋণ নিয়ে লুটপাট করা হয়েছে এবং পরবর্তীতে সেগুলো দেশের বাইরে পাচার করা হয়েছে। এই পরিস্থিতির কারণে এখন বাংলাদেশের পুরো ব্যাংকিং খাত কিন্তু ধুঁকছে আর কি, সেই ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি। সম্প্রতি আইএমএফ এর যে প্রতিনিধি দল যেটা বাংলাদেশ সফর করে গিয়েছে, তারা কিন্তু বলেছে বাংলাদেশ ব্যাংকে যে তোমরা সংকোচনমুখী মুদ্রানীতি, তার মানে হচ্ছে যে বাজারে যাতে কম টাকা যায় সেইটা তোমরা খেয়াল রাখো। তার মানে সুদের হার তোমরা উপরের দিকে রাখো। মানে এখন যেটা আছে নীতি সুদ হার 10%, সেটাই তারা রাখার পক্ষে ছিল আইএমএফ। তো যাই হোক, সরকার তার সিদ্ধান্ত যেভাবে ভালো মনে করেছে সেইভাবে নিয়েছে। কিন্তু বাংলাদেশে আসলে এখন এই মুহূর্তে মূল সমস্যাটা কি অর্থনীতিতে? এর সবচেয়ে বড় যে শত্রু সেটা হচ্ছে আসলে অনিশ্চয়তা। আমরা জানি যে 24 সালের অগস্টে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী আহ, অর্থনীতিতে এক ধরনের অস্থিতিশীলতা অব্যাহত ছিল। এটা মূলত শুরু হয়েছিল 2024 সালের যে বিতর্কিত নির্বাচনটা হলো, জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের পর থেকে, কারণ তখন থেকে সবাই একটা অনিশ্চয়তা ছিল আসলে রাজনীতির গতিপথ কোন দিকে যায়। কারণ রাজনীতির গতিপথ যদি ঠিক না হয়, তাহলে যারা বিনিয়োগকারী আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা আসলে দীর্ঘমেয়াদে পরিকল্পনা নিতে বেশ হেজিটেশন ভোগ করেন। সবাই ভেবেছিল যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেই স্থিতিশীলতা আসবে, কিন্তু যাই হোক, কোনো কারণে সেটা আসেনি, হয়ে যাবে। তো এখন নির্বাচন পরবর্তী নতুন সরকার দায়িত্ব নিয়েছে, 5 মাসের উপরে হয়ে গিয়েছে, কিন্তু এরপরও যে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসার কথা সেইটা আসলে এখন অর্থনীতিতে আসেনি। কারণ এটা সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে জুলাই সনদ নিয়ে যেই টানাটানি চলছে সরকারি দল এবং বিরোধী দলের ভিতরে, যে কোনো সময় এখানে এক স্ফোরণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই ধরনের অস্থিরতার মাঝখানে যে অনিশ্চয়তা চলছে, রাজনৈতিক অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার মাঝে আসলে মনে হয় না এই যারা উদ্যোক্তা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা অনেক অর্থ এখন বাজারে খরচ করবেন। এখন সুদের হার সামান্য কিছু কমিয়ে এটা বাড়ানো যাবে কিনা এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। যেটা বললাম যে রাজনৈতিক যে অনিশ্চয়তা চলছে, এই অনিশ্চয়তা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা উত্তরণ ঘটাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে এই যে কাঙ্ক্ষিত যেই অর্থনৈতিক চাঞ্চল্য, এটা ফিরে আসা আসলে খুব কঠিন হয়ে যাবে। তো আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো তাদের ভিতরে যে মনোমালিন্য বা যেই দ্বিমত আছে, সেই দ্বিমতের জায়গাগুলো থেকে তারা বেরিয়ে এসে দেশের স্বার্থে, দেশের কল্যাণে ঐক্যমত্য হবে, যাতে দেশের অর্থনীতি একটা শক্ত ভিতের উপর দাঁড়াতে পারে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।